নমস্কার, আমি সায়নিকা, একজন মানসিক স্বাস্থ্যকর্মী। আমার আজকে ভিডিওটা করার একটাই কারণ, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা সত্যি এটা নতুন করে ভেঙে বলার তো কিছু নেই। প্রত্যেককেই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, জোর জবরদস্তি করে আপনাদেরকে গৃহে বন্দি করে রাখা হয়েছে। উই অলরেডি ইন দ্য লকডাউন সিচুয়েশন। তো এইরকম একটা অবস্থাতে আমাদের শারীরিক দেখভালটাও যেরকম করতে হচ্ছে আমাদের, সেটার সাথে সাথে মানসিক দেখভালটাও আমাদের সমানভাবে করতে হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আপনি কি করে আপনার মনকে স্থায়ী করবেন বা মনকে কি করে বোঝাবেন, খারাপ লাগলে কার সঙ্গে কথা বলবেন, এন্টায়ার সমস্ত কিছু নিয়ে আমরা বহু ভিডিওস দেখেছি এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনকে আমরা কি করে হ্যান্ডেল করব এবং কিভাবে আমরা এগুলোর সাথে লড়বো, এই সমস্ত কিছু নিয়ে অনেক ভিডিওই আমরা দেখেছি এবং সেগুলো সত্যি খুবই আমাদের কিন্তু সাহায্য করেছে। আমার তো খুবই সাহায্য করেছে আমাকে। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর একটা বিশেষ কারণ হচ্ছে একটা অন্যরকম অ্যাংজাইটি। যে অ্যাংজাইটিটা হয়তো কিছু মানুষ এখনই টের করতে পেরে গেছে আর কিছু মানুষ টের করছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে অ্যাংজাইটি সিচুয়েশনটা হচ্ছে। সেই সিচুয়েশনটার কিছুই না, ওটা হচ্ছে একটা ইকোনমিক অ্যাংজাইটি। যে অ্যাংজাইটিটা আস্তে আস্তে কিন্তু আমাদেরকে ক্রাশ করছে। এরকম অবস্থায় যে জিনিসটা সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমরা ভীষণভাবে একটা হেল্পলেস অবস্থায় কিন্তু চলে যাচ্ছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের যে সঞ্চয়টা ছিল সেটা দিয়ে আমরা আস্তে আস্তে বাজার করছি, ভালো মন্দ খাচ্ছি। সবার যে আবার ওই সঞ্চয় ভান্ডার ভরে যাচ্ছে সেটা তো নয়, বহু অংশের মানুষেরই ওই সঞ্চয় ভান্ডার থেকে দিন কাটাতে হচ্ছে এবং একটা সময় সেই সঞ্চয় ভান্ডারটা যে কমবে সেটা নিয়েও আমরা অনেকেই কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়ছি, বহু মানুষ। এবং সেই আতঙ্কটাই বেশি গ্রাস করছে। মন ভালো না থাকার আরো সব থেকে বড় একটা অংশে আতঙ্ক হচ্ছে আমি আমার ছেলে মেয়ের মুখে কি খেতে দেবো যদি আমার পয়সা না থাকে, আমি কি করে চলবো। সব থেকে বড় আতঙ্কটা কিন্তু এখন এটাই আমাদের আস্তে আস্তে গ্রাস করছে। কারণ আমরা এখনো জানি না যে, যদিও বা আমরা জানি যে 3rd মে আমাদের লকডাউন শেষ হতে চলেছে তথাকথিত ভাবে, অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 3rd মে উইল বি দ্য লাস্ট ডে ফর দ্য লকডাউন পিরিয়ড। কিন্তু কানাঘুষো বা যেরকম ভাবে আমরা রিপোর্টস দেখছি, যেভাবে আমরা প্রোগ্রেস দেখছি, সেটাতে আমাদের কাছে খুবই একটা ডাউটের বিষয় যে আমরা কতটা কিভাবে লকডাউনকে আদৌ উঠিয়ে ফেলতে পারবো কিনা, সেটাও মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করছে। ইতিমধ্যে বেশ কিছু মানুষের কাছে আর্থিক অভাব এতটাই হয়ে গেছে যে তারা ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ছে, কারণ পেটের দায়। তাদেরকে করোনা ভাইরাসের আতঙ্কটা তাদের কাছে কিছুই না, করোনা ভাইরাস হলে আমাদের দেখা যাবে, কিন্তু পেট আমরা কি করে চালাবো সেটার জন্য বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে যাচ্ছি। যারা গৃহবন্দী তারা হয়তো তাদের খবর আমরা পাচ্ছি নিউজ চ্যানেলস বা নিউজ পেপার্স এর মাধ্যমে। এবার আজকে আমি যে ভিডিওটা করছি, খুব ফ্র্যাঙ্কলি আমি বলছি যে আজকে যে মানুষের পেটে খাওয়ার মতো দুটো টাকাও নেই, প্লাস পেটে অন্ন দেওয়ার মতো পরিস্থিতি নেই যাদের, সেই সমস্ত মানুষকে যদি বলি ধৈর্য ধরুন বা মন নিয়ে সঙ্গে কথা বলুন, অন্য লোকের সঙ্গে গল্প করুন, সে তার কাছে সেটা একটা সাংঘাতিক হাস্যকর এবং সার্কাজমের বিষয় তৈরি হবে। এটা আমার নিজের ব্যক্তিগত মনে হয়। কারণ যেই মানুষ অভাবে পড়ছে তার তখন মনটা পুরোটাই চলে যাবে আর্থিক ক্ষেত্রে। আমি জানি না আমার এই ভিডিওটা তাদের জন্য আমি উদ্দেশ্য করে করতে পারছি কিনা, এবং আমি তাদের জন্য সত্যি খুব দুঃখিত, কারণ আমি সত্যি তাদের কাছে তাদের জন্য আমি কিভাবে হেল্প করতে পারি, আমি নিজে একজন বেকার অবস্থায় হয়ে সেটাকে আমি বলতে পারছি না, কারণ আমিও গৃহবন্দী। সুতরাং সেই সলিউশন আমার কাছে নেই। কিন্তু ইতিমধ্যে আমি আরো কতগুলো জিনিসপত্র চারিদিকে দেখতে পাচ্ছি, যেটা আমি অলরেডি আমাদের একটা নবকল্লোলে, আমি একটি নাট্য গ্রুপের সঙ্গে জড়িত, সেই নবকল্লোল গ্রুপ থেকে আমাকে একটি কাউন্সিলিং সেশন করার জন্য বলা হয়েছে এবং সেখানে আমি বহু অংশে প্রচুর ফোন পাচ্ছি। এবং আজকে যেহেতু আমি কথা বলবো ইকোনমিক অ্যাংজাইটি নিয়ে এবং এই ইকোনমিক অ্যাংজাইটির কারণগুলো কিভাবে আসছে, সেটা আমি মোটামুটি বহু আইটি সেক্টরে কর্মরত ছেলে মেয়ে বা সদ্য চাকরি পেয়েছে কর্মরত ছেলে মেয়ে, ম্যাক্সিমামই তারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, এরকম কিছু ছেলে মেয়েদের বেশ কিছু ফোন পেয়েছি এবং তাদের অ্যাংজাইটির মুখ্য কেন্দ্রটা কিন্তু
ডিপ্রেশন, ভালো লাগছে না বা মন ভালো লাগছে না, অ্যাংজাইটি, উদ্বেগ, এটার মন সব থেকে ম্যাক্সিমাম আমি ফোন কলের মধ্যে দিয়ে জানতে পেরেছি যে ম্যাডাম আমার সব থেকে বড় টেনশন হয় লকডাউন উঠে যাওয়ার পর তো শুনছি একটা ভীষণ রকমের কর্মী ছাঁটাই হবে, সেখানে কি আমার চাকরিটা থাকবে? আমি এই তো কিছুদিন আগে চাকরি পেয়েছি, 6 মাসও হয়নি, আমি কি চাকরিটাকে বজিয়ে রাখতে পারবো? আমার সাথে আমার কোম্পানি কোনো এগ্রিমেন্টও হয়নি, তো আমি কি এবল আমার ওটাকে করানোর জন্য? সত্যি কথা আমার কাছে কিন্তু সেই মুহূর্তে কোনো উত্তর থাকে না, বা তাদেরকে আমি অন্যরকম ভাবে যেভাবে কাউন্সিলিং বা যে রাজা পদ্ধতিতে করা যায় সেটা করানোর চেষ্টা করি। কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে ইকোনমিক অ্যাংজাইটি এমং দোজ পিপল তাদের মধ্যে কিভাবে ছড়াচ্ছে সেটা যদি দেখি, তার কয়েকটা খুব কজ আমার কাছে সাংঘাতিক ভাবে চোখের সামনে এসছে। তার মধ্যে একটা হচ্ছে অলরেডি বহু ছেলে মেয়ে আনএমপ্লয়মেন্ট লেটার পেয়ে গেছে। নট অনলি ছেলে মেয়ে, অনেক দিনের পুরনো কর্মচারীর কাছেও আনএমপ্লয়মেন্ট লেটার আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, বা এরম কিছু হচ্ছে যারা অলরেডি প্রজেক্টে আছে বা তাদের প্রজেক্ট পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের কাছে কোনো প্রজেক্ট নেই, এবং এরকম অবস্থায় তারা কি প্রজেক্ট পাবে? সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে এটাই। আরো একটা বিষয় হচ্ছে সব থেকে কমন যে বিষয়টা ম্যাক্সিমাম ভাবে এই বিষয়টাই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আনপেড লিভ। যে এই মানে তাদেরকে আনপেড লিভে রেখে দিচ্ছে, অথচ তুমি কর্মীরত, তুমি আমার কোম্পানিতে আছো কিন্তু তোমাকে আমি কোন রকম স্যালারি দিতে পারবো না। আর সাধারণ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিডাকশন অফ স্যালারিটাও একটা ইকোনমিক অ্যাংজাইটি রিলেশন হচ্ছে, যে এই মাসে আমি 20 দিনের মাইনা পেলাম, পরের মাসে আমি কত দিনের মাইনা পাবো, এটা একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে। এবং এই সমস্ত কিছুর মধ্যে থেকে যে অ্যাংজাইটি, একটা অ্যাংশিয়াস মনের তৈরি হচ্ছে মানুষের, সেটা কিন্তু আস্তে আস্তে তাদের কাছে একটা অদ্ভুত রকমের মন খারাপের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা তো সাধারণ মানুষ, তারা কতটা অ্যাংজাইটি বা কতটা ডিপ্রেশন বা কতটা প্যানিক এই আক্ষরিক সাইকোলজিক্যাল অর্থগুলো বুঝতে পারবে কিনা সেটা জানি না, কিন্তু তারা একটাই কমপ্লেন, আমাদের মন ভালো নেই, আমাদের মনের কোনো স্থায়িত্ব নেই, আমি বুঝতে পারছি না আমি কি করব। এরকম অবস্থায় যে অ্যাংশিয়াস একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এবং এটা থেকে আস্তে আস্তে মানুষ খুব প্যানিকড হয়ে পড়ছে যে কালকে আমার কলিগের চাকরি গেল, পরশুদিন আমি ঘুম থেকে উঠে আমার কাছে কি মেল আসবে, মেল বক্সটা খুলতেও আমি খুব আতঙ্ক হয়ে পড়ছি। এরকম অবস্থাতে একটা সাংঘাতিক স্ট্রেসেবল এবং একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে বহু মানুষ যাচ্ছে, কিন্তু এই অবস্থা থেকে আমরা তাদের কি করে মুক্ত করতে পারবো? আর্থিক ভাবে তো তাদেরকে আমরা কিছু মুক্ত করতে পারবো না, কিন্তু এরকম অবস্থায় যদি মনকে উদ্বিগ্ন করে কোনো ভুল রকম পদ্ধ বা স্টেপস নিয়ে নেয়, সেটা কিন্তু খুব ভয়ানক একটা আকার ধারণ করবে। বা রেগে গিয়ে বসের সঙ্গে খারাপ ব্যবহার, বা রেগে গিয়ে কোম্পানির এগেনস্টে একটা মেল, এইচআর কে বসের নামে মেল, বা এই সমস্ত যে বিষয়গুলো তা সে না করে অন্যভাবে হ্যান্ডেল করা যায়, সেই জিনিসগুলো না করে অন্য বেশ ভয়ানক জিনিসপত্র কিন্তু তারা করে ফেলতে পারে। এরকম অবস্থায় তারা আমরা কি করে আমরা তাদেরকে একটু সাহায্য করতে পারি? দেখুন, আমি সাইকোলজিক্যাল বেসিসে দু একটা কথা বলতে পারবো, বা তাদের এই মুহূর্তে কি সিচুয়েশন বা মোস্ট অফ দ্য পিপল কি সিচুয়েশনের মধ্যে আছি সেটা নিয়ে আমরা খুব একটু অদ্ভুত একটা ধরনের মধ্যে দিয়ে আমরা একটা দোনমনা চলছে। তো তাদেরকে আমি একটুখানি একটা সাজেশন করবো যে তোমরা একটা প্ল্যান তৈরি করো, বা আপনারা একটা প্ল্যান তৈরি করো। সেই প্ল্যানটা কি, যে যেই সময়টা আপনার কাছে প্রচুর অর্থ ছিল, আপনি যেভাবে সেই টাকাকে খরচা করেছেন এবং যেভাবে তার ইউটিলাইজেশন করেছেন, তার সাথে এইটার তো মিল হবে না, কারণ সিচুয়েশন বদলে গেছে। আমাকে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, আমি গাড়িতে আটকা, আমি তো গাড়ি থেকে নেমে জ্যাম ভর্তি রাস্তার মধ্যে দিয়ে দৌড়তে পারবো না। সেম অবস্থা, আমি বাড়ি থেকে বেরিয়ে করোনা আতঙ্কের মধ্যে দিয়ে দৌড়তে পারবো না, আমার কাছে আর কোনো ওয়ে নেই। তাই আমাকে একটা নতুন প্ল্যান করতে হবে। সেই প্ল্যানের মোস্ট যে হেডিংটা থাকবে সেটা আমাকে ঠিক করতে হবে যে কোনটা আমার সব থেকে বেশি দরকার এই মুহূর্তে। হোয়াট ইজ মাই প্রাইমারি নিড? আমার প্রাইমারি নিডটা কি? আমার কাছে এখন ক্যারামেল কাস্টার্ড খাওয়াটা প্রাইমারি নিড, নাকি একটা রসগোল্লা খাওয়া প্রাইমারি নিড? দ্যাট ইউ হ্যাভ টু চুজ, সেটা আমাকে দেখতে হবে এবং সেই প্ল্যানটাকে আপনাদের তৈরি করতে হবে। সেই প্ল্যানটা যদি কোনোভাবে তৈরি করতে পারেন, দেখবেন একটু কোনোভাবে স্বস্তি পাবেন যে ঠিক আছে, মনকে একটু বোঝাই, এতদিন তো লাক্সারি লাইফ লিড করলাম, এখন নয় কয়েকটা দিন নেসেসারি লাইফ লিড করি। এটা কিন্তু কোনো
বা এটা কিন্তু কোনো সম্মানহানি বা আপনার পদমর্যাদা স্খলনের কোনো বিষয় নয়। এখানে আপনার মান সম্মান একই থাকবে। না খেতে পেয়ে কষ্ট পাওয়ার থেকে আপনি নিজের কাছে যতটুকু সঞ্চয় আছে সেটা নিয়ে যদি ভবিষ্যতে এগোতে পারেন, দেখবেন সেটা আপনার কাছে অনেক বেশি আরামদায়ক হবে একটা সময়ের পর। এবং এছাড়াও আমার আরেকটা যেটা মনে হয়, নিজের ক্ষমতা এবং নিজের দক্ষতার প্রতি বিশ্বাস রাখুন, নিজের এবিলিটির ওপর বিশ্বাস রাখুন। এটা মাথায় রাখুন যে এতদিন যেই কোম্পানিতে চাকরি করেছেন, বা অনেকে তো একাধিক কোম্পানিতে চাকরি করেছেন, একটা কোম্পানির থেকেও একের বেশি কোম্পানির এক্সপিরিয়েন্স তাদের মধ্যে আছে, তারা নিশ্চয়ই আপনার মুখ দেখে বা আপনি দেখতে সুন্দর বা আপনি কত ভালো জামা পরেন সেটা দেখে আপনাকে কোম্পানিতে এতদিন রাখেন। এতগুলো দিন আপনাকে যখন কোম্পানি স্যালারি দিয়ে রেখেছে, আজকে যখন রাখতে পারছে না, সেটা নিশ্চয়ই কোম্পানির কোনো একটা অসুবিধা পাচ্ছে না। কিন্তু তাই বলে এটা নয় যে আপনার এবিলিটি নেই। আপনার কিন্তু ক্ষমতাটা একই আছে, আপনার দক্ষতাটা কিন্তু একই আছে। যেই দক্ষতাটার জন্য আপনি এতদিন স্যালারি পেয়ে এসছেন, সেই দক্ষতাটা কিন্তু আপনার সেম, ওটা কিন্তু কনস্ট্যান্ট, বরং ওটা বাড়তে পারে। সুতরাং নিজের ওপর ভরসা রাখুন। পৃথিবীতে একটা তো কোম্পানি নয়, অনেক কোম্পানি আছে। একটা কোম্পানি থেকে আপনাকে নেয় না, পরের কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করুন। লকডাউন সিচুয়েশনটা একটা টেম্পোরারি বিষয়, ইটস নট আ পার্মানেন্ট জিনিস যে এটা আমার জীবনে এখন বহুদিন রইল। হ্যাঁ, এটা থেকে ওভারকাম করতে আমাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু মানুষ পারে না এরকম কিন্তু কিছু নেই। মানে আমরা সবকিছুই আস্তে আস্তে ওভারকাম করে যখন এসছি, আর এই করোনা আতঙ্ক তো একটা সামান্য জিনিস। আমরা ঠিকই সবাই মিলে যদি এক হয়ে করতে পারি, নিশ্চয়ই আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো। সুতরাং যখন করোনা আতঙ্ক চলে যাবে, তখন আপনি নিশ্চয়ই দেখবেন একটা কোম্পানিতে নিশ্চয়ই আপনাকে আবার নেবেন, কারণ আপনার সেই দক্ষতা আছে। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, ট্রাস্ট করুন, ট্রাস্ট অন ইয়োর সেলফ দ্যাট আই হ্যাভ সামথিং, দ্যাট আই উইল ক্র্যাক আনাদার কোম্পানি, আই উইল ডু আনাদার জব। কাজের কিন্তু কোনো ছোট বড় হয় না, কাজ যেটাই হয়। হয়তো যেখানে আপনার অন্য কোম্পানিতে হাইক হলে 40% স্যালারি ইনক্রিমেন্টের কথা ছিল, সেখানে হয়তো আপনার ইনক্রিমেন্টটা হলো না, বা সেখানে হয়তো আপনি 10% ইনক্রিমেন্ট পেলেন, কিন্তু আপনি তো কর্মরত থাকতেন। সেটাকে নিজেকে বোঝাতে হবে, সেই মোটিভেশনটা রাখতে হবে যে আমি ভেঙে পড়বো না। আর্থিক কষ্ট আমার যতই আসুক না কেন, আই উইল বি স্ট্রং। আমাকে স্ট্রং থাকবে হবে। মানসিকভাবে যদি আমি শক্তিশালী থাকি, দেখবেন উপায়টা অনেকভাবে বেরিয়ে আসছে খুব ইজিলি, যে আর কিভাবে আমি টাকাকে রোজগার করতে পারি, টাকা আমার কিভাবে আসবে। টাকা যাওয়া তো যেতেই হবে, দিনে বাঁচতে গেলে টাকা যেতেই হবে। আরেকটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সঞ্চয়টা যেমন করবেন, অনেকে আছেন যারা এতদিন সঞ্চয় করে উঠতে পারেননি, ভেবেছিলেন যে একদিন তো মরেই যাব, সঞ্চয় করে কি হবে। তারা হয়তো আজকে একটু হলেও বুঝতে পারছেন সঞ্চয়ের প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে কি। যাই হোক, ওইটা নিয়ে আমি আর কথা বলছি না, যেটা হয়নি সেটা হয়নি, সেটা নিয়ে না কথা বলাই ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এতদিন আমরা একটা জিনিসে খুব বিশ্বাসী ছিলাম যে টুডে ইজ মাই লাস্ট ডে। ইউ অলওয়েজ থিঙ্ক দ্যাট টুডে ইজ মাই লাস্ট ডে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটাকে ভাবুন যে অবশ্যই এটা আপনার লাস্ট দিন, আজকের দিনটা শেষ। কিন্তু এই যে অবস্থায় আপনি দিনগুলো কাটাচ্ছেন, আপনি গৃহবন্দী, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আপনি কিন্তু কোথাও বাইরে বেরোতে একটু আতঙ্কিত, সেটা কিন্তু আগামীকালের দিনটা, ভোরটা দেখার জন্য। সো আপনি যতই মনে মনে মুখে মুখে বলুন যে টুডে ইজ মাই লাস্ট ডে, বাট মানসিকভাবে কিন্তু এটা কোথাও হলেও আপনি বিশ্বাস করেন যে কালকের দিনটা আমাকে বাঁচতে হবে। আমরা বাঁচবো তো, করোনা গ্রাসের থেকে আমরা বাঁচবো তো। আতঙ্ক, পালিয়ে বেড়াচ্ছি, গৃহবন্দী হয়ে রয়েছি করোনার থেকে, কেন? পরবর্তী সকালটাকে দেখবো বলে, আগামীকালটাকে দেখবো বলে। এটাই হচ্ছে আর একটা কারণ, এছাড়া কিন্তু আর কোনো কারণ নেই। এবার পরবর্তী সকালটা যদি দেখতেই হয়, তাহলে পরবর্তী দিনটাকে আমাদের সুন্দর করতে হবে। আজকে আমার কাছে 12 টাকা আছে মানে আমি 12 টাকা দিয়ে 2টো ডিমই খেয়ে ফেলবো নয়, দরকার হলে হাফ ডিম খান, কিন্তু 3টে ডিমকে সঞ্চয় করুন, দেখবেন ভালো লাগবে। যখন দেখবেন যে 2টো ডিমের মধ্যে আজকে হাফ ডিমটা সেদ্ধ করে খেলেন, আপনার কাছে এখনো একটা এবং আরেকটা অর্ধেক ডিম আছে, আপনার সেটা দিয়ে 3টে দিন যাবে, তখন আপনি মনের মধ্যে একটু শান্ত হবেন। দেখবেন 3টে দিন যেতে যেতে আরেকটা উপায় ঠিক আসবে।
কারণ আফটার অল উই অল আর সেলফ ডিপেন্ডেন্ট। যতই আমরা বলি যে আমি মায়ের ওপর ডিপেন্ডেন্ট বা কিরো, কিন্তু নিজেকেই বাঁচতে হবে। আমি আমাকে ভালোবাসি, তাই আমার পেটে খাবার জোগানোটা আমার একটা কর্তব্য, এবং পরিবারের ক্ষেত্রে, কারণ আমার নেক্সট প্রায়োরিটি ইজ মাই ফ্যামিলি। সেটা একটা। তো সেখানে অত্যধিক প্যানিক করার কোনো কারণ নেই। আস্তে আস্তে এগোন। লাক্সারি লাইফটাকে যদি একটু কোনো অংশে কমাতে পারেন, দেখবেন নেসেসারি নিডস গুলোকে একটু গুরুত্ব দিন। দেখবেন যদি একটা আমরা ফ্লো চার্ট করি, এই মুহূর্তে করোনা ভাইরাস পিরিয়ডে যদি আমরা কোনোভাবে লাক্সারি লাইফটাকে একটু কমিয়ে দিই আর নেসেসারি লাইফটাকে যদি একটু বাড়িয়ে দিই, দেখবেন কিছু হলেও 1 টাকা হলেও আপনার কাছে সেভ হচ্ছে। যেটা ঘরে আছে ওটা দিয়ে খাবার বানিয়ে খান। নতুন করে দোকানে গিয়ে কেনার তো এই মুহূর্তে কোনো দরকার নেই। দোকানগুলো করোনা ভাইরাস মুক্ত হয়ে যাওয়ার পর বা কোয়ারেন্টাইন মুক্ত হয়ে যাওয়ার পর কিন্তু সেম থাকবে না আপনার পয়সা, আপনার টাকা, সেটাকে বাঁচিয়ে রাখুন, এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস, স্টপ ওভার থিঙ্কিং। বারবার এক জিনিস নিয়ে যদি ভাবতে থাকেন, কিছু কিন্তু সলিউশন আসবে না। যদি ভাবতে হয় তাহলে সলিউশন নিয়ে ভাবুন, যে কি করে আমি মুক্তি পাবো এই আর্থিক অনটনের থেকে। আমার মুক্তির রাস্তাটা কি, আমি কি করব, টাকাটা না থাকলে আমি কি করব, আমি কেন খেয়ে ফেললাম, আমার কাছে তো 500 টাকা গত সপ্তাহ ছিল, ইস আমি যদি না খেতাম অনেক ভালো হতো। এগুলো করে এখন তো কিছু হবে না, বরঞ্চ আরো মনের মধ্যে উদ্বিগ্নতাটা বাড়তে থাকবে, প্যানিকটা আরো ইনক্রিজ হবে। সুতরাং প্যানিক করা বন্ধ করুন। ওভার থিঙ্কিং করে কিছু হবে না। এতটাই ভাববেন না যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীতে 8-4টে মানুষ আজকে যেরকম অবস্থায় রয়েছে, আপনার অবস্থা ঠিক সেরকম। ইউ আর নট ইন দ্য ওয়ার্স্ট সিচুয়েশন। আপনার থেকেও খারাপ সিচুয়েশনে অনেক মানুষ আছে, অনেক মানুষ। তাদের কথা ভাবুন, দেখবেন একটু সুস্থ পাবেন, একটু স্বস্তি পাবেন যে আজকে আমি হয়তো তাদের থেকে একটু ভালো খাচ্ছি। আরেকটা জিনিস, এটা হচ্ছে সব দিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার খুব বলতে ইচ্ছা করছে, খবর দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত এই মুহূর্তে। কিন্তু অত্যধিক খবরে দেখার ফলে আপনার মনে হবে আমার মধ্যে করোনা সিমটম দেখা দিচ্ছে। ইদানিং শুনছি ভারতে 69% হচ্ছে গিয়ে উইদাউট সিমটম করোনা, তো আমার মধ্যেও সেটা হতে পারে। কোনো দরকার নেই, যদি করোনা হয় হবেন, মরে যাবেন, ঠিক আছে, এর থেকে বড় কিছু আপনার হবে না। আর করোনা হওয়াটা এতটাও সোজা নয়। যদি আপনি নিজে টেক কেয়ার করেন, আপনি যদি হাইজিন থাকেন, মেনটেন করেন, তাহলে করোনা কোনোভাবেই আপনাকে গ্রাস করতে পারবে না। করোনা খুব সেন্টিমেন্টাল একটা ভাইরাস, মাথায় রাখবেন। আপনার সঙ্গেও যেচে এসে বন্ধুত্ব করবে না যতক্ষণ না আপনি ওকে আমন্ত্রিত করবেন, এটা মাথায় রাখবেন। সুতরাং অত্যধিক ভাবনা, পয়সা নিয়ে কি হবে, মাথা হাত দিয়ে বসে আছেন, আপনাকে দেখে ফ্যামিলির আরো 4টে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, তারা ঠিক করে রাত্রিবেলা খেতে পারছে না যে বাবার এত কষ্ট আমি খাচ্ছি, বা আমার হাজবেন্ডের এত কষ্ট আমি খাচ্ছি। ঠিক আছে, ওভার থিঙ্কিং বন্ধ করুন। সবাই মিলে আছেন, মিলে মিশে নিশ্চয়ই একটা ওয়ে বেরোবে। কমিউনিকেট করুন, আরেকটা ওয়ে কমিউনিকেট করুন। এবার এখানে একটা বড় প্রশ্ন, কি কার সাথে কমিউনিকেট করবেন, তাই না? এটা তো একটা খুব অদ্ভুত একটা বিষয়, যে এবার দেখবেন আমাদের তো প্রচুর মানুষের সাথে সংযোগ হয়, বা প্রচুর মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, ফোন হয়, ভিডিও কল হয়, এভরিথিং, প্রচুর জিনিসপত্র হয়। কিন্তু এই যে একটা অদ্ভুত ইকোনমিক কন্ডিশনে সেটা আপনাকে বুঝতে হবে, আপনার কার কাছে গেলে আপনি সঠিক অ্যাডভাইসটা পাবেন। হ্যাঁ, এবার এমন একজনকে আপনি ফোন করলেন যে উল্টো আপনাকে আরো প্যানিকটা বাড়িয়ে দিল। তার সাথে যখনই দেখছেন যে বলতে গিয়ে মনে হচ্ছে যে আপনার সাথে একটু হলেও আপনার প্যানিকটা বাড়ছে, সাথে সাথে কথাটাকে অন্য কথায় নিয়ে যান। তখন বন্ধুর সাথে অন্য গল্প করুন। এরকম মানুষের সাথে গল্প করুন যে আপনার মতো সিচুয়েশনে আছে, জানুন যে সে সিচুয়েশনে থেকে আমার কি হবে না, সে কি করে আজকের দিনটা কাটালো, বা আগামী দিনকে সে কি করে কাটাবে বলে ভাবছে, আজকে সে কি খেয়েছে, বা তার যে আর্থিক অবস্থাটা আপনার মতো, তার কি, বা যে এই ছেলেটা অলরেডি একটা আনএমপ্লয়মেন্ট লেটার পেয়ে গেছে, সে এখন কি ভাবছে, আগামী দিনটা সে কি করবে, ডিসকাস করুন। নতুন কোম্পানিতে জব ক্র্যাক করার জন্য কি কি পড়াশোনা করতে হতে পারে সেটা করুন। করোনা ভাইরাসের 30টা দিন পর যখন আবার নতুন করে অ্যাপ্লিকেশন গুলো বেরোবেন, সেই সময় যাতে আপনি নতুন করে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল থাকে, নিজেকে তৈরি করুন। যদি আপনি এখন আরো মুমূর্ষ হয়ে যান, আরো মনকে কষ্ট দিতে থাকেন, দিন চলে যাবে, আরো বেশি ক্লান্ত লাগবে, পড়তে ইচ্ছা করবে না, প্রিপারেশন নিতে ইচ্ছা করবে না, দেখবেন আরো পিছিয়ে যাচ্ছেন। যে এই সমস্ত ছেলে মেয়েদের মনের জোরটা একটু বেশি,
তারা হয়তো হাফ স্যালারিতে আছে, কোম্পানি চাকরির জন্য এক্সট্রা এগিয়ে তারা দেখবেন মনের জোরে বেরিয়ে চলে আসছে। তাই মনকে জোর করুন। আর একটা সুন্দর এক্সারসাইজ করুন, স্ক্যান ইয়োর বডি। হাউ টু স্ক্যান ইয়োর বডি? ইটস আ ভেরি বিগ কোয়েশ্চেন। কি করে আমরা বডিকে স্ক্যান করবো, রাইট? আপনি আপনার আয়নার সামনে গিয়ে পুরো শরীরটাকে দেখুন। মনে আপনার স্ট্রেস, আপনার পয়সা নেই, আপনি কালকে চাকরি চলে যাবে, ইউ ডোন্ট হ্যাভ ইউর প্রজেক্ট, হাউ টু ডিল, আমি আজকে কত দিনের স্যালারি পাবো, কি হবে আমার শারীরিক যে মানসিক স্ট্রেসটা দেখুন শরীরের কোন অংশ দিয়ে বেরোচ্ছে। সেটা যদি আপনার এরকম এরকম করা হয়, অনেকে আয়নার সামনে গিয়ে এরকম করে আমার কি আমার কি আমার কি হবে। এবার ভাবুন যে আপনি এটা যে করছেন এটার থ্রুতে কিন্তু আপনার স্ট্রেসটা বেরোচ্ছে। মাথায় রাখবেন স্ট্রেসটা কিভাবে বেরোচ্ছে। এটাকে দেখুন, যে মুহূর্তে আপনি মনে করছেন যে আমি এরকম করছি, আচ্ছা তাহলে কি আমার হাত দিয়ে স্ট্রেসটা বেরিয়ে গেল? আচ্ছা, দেন ইউ থিঙ্ক ডিফারেন্টলি যে কি করে নতুন জিনিস করা যায়, কি করে আমি সলিউশন পাবো। প্রবলেমের মধ্যে আটকে বসে আছি, আমার প্রবলেমটা কেন হয়েছে, আমি কি ভুল করেছিলাম, আমার ম্যানেজার একটি অত্যন্ত খারাপ লোক যে আমার সাথে পলিটিক্স করে আমাকে আনএমপ্লয়মেন্ট লেটার দিয়েছে, আমার টিম লিডার অত্যন্ত একটি আমার সঙ্গে জেলাস যে ইচ্ছা করে আমাকে অ্যাপ্রুভাল দেয় না, ইচ্ছা করে আমাকে কোনো মার্কস দেয় না, বা হোয়াট এভার, আমার উচ্চপদস্থ যে কর্মচারী সে আমার সঙ্গে এরকম পার্সিয়ালিটি করে আমার আজকে এই অবস্থা হলে আমি টাকা পাচ্ছি না। এসব করে কিচ্ছু হবে না, বরঞ্চ লাভটা তারই হবে, আপনি আরো মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই দেখুন আপনার এই স্ট্রেসটা শরীরের কোন অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, স্ট্রেসটাকে বার করুন। আর মনে করুন আজকের দিনটা লাস্ট নয়, আজকে শেষ হয়ে যাচ্ছে না দিন, কালকের দিনটা আছে। কে না বলতে পারে কালকের দিনটা আপনার দিন? কে না বলতে পারে টুমরো ইজ ইয়োর চান্স? সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, অল আই নিড ইজ এ চান্স। আমাকে চান্স পেতে হবে। এবার চান্সটা আমি কি করে পাবো, তার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে। তাই আজকে আমার যেই সিচুয়েশনই হোক, আজকে আমার আর্থিক অবস্থা যেভাবেই হোক, আমি নতুন করে ভাবি আমি অর্থনৈতিকভাবে কি করে আরেকটু শক্তিশালী হতে পারি বা আরেকটু আমি সঞ্চয়কারী হতে পারি। এটা একটা সব থেকে বড় বিষয়। তাই আবারও বলছি, একটু বারবার ভেবে বা বারবার একই জিনিস নিয়ে প্যানিক করলে হবে না। বা এরকম দেখুন, এরকম খবরেও ভুয়ো খবর বা রিউমার, গুজব, এইসবে কান দেবেন না। আত্মীয় স্বজন শুনলো, এই শুনলাম নাকি তোর কোম্পানিতে প্রচুর ছাঁটাই হবে, আপনাকে টেনশন করার দরকার নেই। আপনি কি কোনো ছাঁটাইয়ের সিগন্যাল পেয়েছেন? দুম করে তো একটা সিগন্যালে ছাঁটাই হতে পারে না, একটা নিশ্চয়ই আগে সিগন্যাল হতে পারে বা কোনো একটা কজ লিস্ট পাঠাবে, তার জন্য তো আপনাকে ছাঁটাই করবে। আপনি খুব সুন্দর প্রোগ্রেসিভলি কাজ করছেন, আপনার খুব ভালো অ্যাপ্রুভাল, আপনি খুব ভালো কাজে যাচ্ছেন, আপনি জানেন যে আপনাকে তাদের দরকার, আপনি ওই মুহূর্তে ওই পজিশনটা নিয়ে আছেন, তাছাড়া কাজটা হবে না। সেক্ষেত্রে কেন আপনি লোকের বিষয়তে ভেঙে পড়বেন? কখনো না, কোনোদিনই হতে পারে না। সে ওটা ওরা শুনতে পেয়েছে, শুনবেন, ঠিক আছে। মানুষের কথাকে আস্তে আস্তে একটু ফিল্টার করবেন। এই সময় সবার কথাকে যদি মনের মধ্যে নিয়ে বসেন তাহলে খুব মুশকিল। একটা সার্কেল তৈরি করুন, মনে করুন কোন কথাগুলো আপনার নিকটে থাকবে, কোন কথাগুলো আপনার দূরবর্তী থাকবে। দূরবর্তী জায়গার অবস্থানকারী কথাগুলোকে আস্তে আস্তে ডিলিট করতে থাকুন। আর সামনে যে কথাগুলো আছে ওগুলোর প্রতি ফোকাস করুন, এবং সামনে যে কথাগুলো থাকবে দ্যাট শুড বি মোটিভেশন। নিজের মোটিভেশন নিজেকে করতে হবে। জানি আর্থিক অবস্থায় আনএমপ্লয়মেন্ট লেটার আসলে পরে কি অবস্থা হতে পারে, তখন এখন আমার ভিডিওটা দেখতে দেখতে অনেকেই বলতে পারেন যে এরকম লেকচার অনেকেই নিতে পারে। এটা বলাটা খুব স্বাভাবিক, আমি আপনার জায়গায় থাকলে পরে আমিও বলতাম। কিন্তু দেখুন, আমাকে বলে বা আপনার বসকে বলে বা আপনার উচ্চ পদস্থ কর্মচারীকে বলে কিন্তু এটার কোনো ফয়সলা হবে না। ওরা যদি আপনাকে আনএমপ্লয়মেন্ট লেটার পাঠিয়ে দেয়, দ্যাট মিনস দ্যাট ইজ ফুল এন্ড ফাইনাল। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইন আনাদার ওয়ে। আপনাকে অন্য রাস্তায় ভাবতে হবে, সেটা কি করে করবেন। আর এটা মাথায় রাখবেন, ইকোনমিক অ্যাংজাইটি বা ইকোনমিক যে একটা সংকট বা ইকোনমিক ক্রাইসিস যেটা আমাদের মধ্যে এখন হচ্ছে, সেটাতে আপনি কিন্তু একা নেই। প্রত্যেকটা মানুষ রয়েছে যারা অতিরিক্ত পয়সাবান মানুষ, তারাও ইকোনমিক সংকটটা আস্তে আস্তে বুঝতে পারছেন। আর আমরা মধ্যবিত্ত, তো আমরা স্যান্ডউইচ হওয়া মানুষ, তাই ওপরের চাপটাকে আমরা খুব একটা বুঝি না আনটিল অর আনলেস যতক্ষণ না কামড়টা পড়ছে। তাই কিন্তু ওটাকেই মাথায় রাখতে হবে, মানে এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। ইকোনমিক অ্যাংজাইটিটাকে আস্তে আস্তে ভাবুন যে আর্থিক ভাবে আমি কি করে একটু হলেও সচেতন হতে পারি। এই অবস্থায় দুটো ডিফারেন্সকে আমাকে বুঝতে হবে, হোয়াট ইজ লাক্সারি অ্যান্ড হোয়াট ইজ নেসেসারি, কিভাবে আমি চলতে পারি। এবং যদি যেই মানুষ 20 দিনের স্যালারি পেয়েছেন,
সেই মানুষ 20 দিনের স্যালারিতে কি করে চলবেন দেখুন, সেটাকে প্ল্যান করে নিন। মানে ইউ হ্যাভ টু মেক আ শিডিউল, যে আমি আজকে কি খাবো, কালকে কি খাবো, কোনটা দিয়ে যদি এক তরকারি দিয়ে যদি দুবেলা চালানো যায় চালান না, কি হবে? খাবেন তো আপনি এবং আপনার পরিবারের 4টি লোক, সেখানে তার সাথে তো কোনো এক্সট্রা লোক তো আপনার সঙ্গে খেতে আসছে না এই মুহূর্তে, নিমন্ত্রিত করে কাউকে খাওয়াচ্ছেন না, নিজেরা সবাই আপনাকে কম্প্রোমাইজ করবে। আফটার অল উই অল আর ফ্যামিলি, তাই না? পরিবারের মানুষ আপনার পাশে আছে, আপনি যেমন পরিবারের মানুষের পাশে এতদিন ছিলেন। যদি খুব মনে হয় উচাটন মন, বাড়িতে কাউকে বলতে পারছেন না, কাউকে একটা শেয়ার করুন, দেখবেন কোথাও হলে একটু সলিউশন পাচ্ছেন। পরিবারে হয়তো এমন হতে পারে যে ছেলে মেয়ে বুঝতে পারছে না আপনার সংকটটা, তাদেরকে বোঝান যে বাবা এই অবস্থা আমার, আমি কিন্তু আর পারবো না, বা এই যে আপনার সংকটটা যদি ওদের না বোঝান তাহলে কিন্তু ওরা আপনার এই সংকটের পাশে যে আপনার পাশে থাকতে হবে সেটা নাও বুঝতে পারে। তাই আমি এতদিন পরিবারকে কষ্ট দিইনি, এখন দেব কি করে, এটাকে একটু চেঞ্জ করে পরিবারের লোকের সাথে একটু হলেও শেয়ার করুন, দেখবেন কোথাও হলেও তারা আপনাকে বুঝতে পারছে। কারণ আপনার এই মুহূর্তে সবচেয়ে নিকটবর্তী কাছের মানুষ তো তাদেরকে আপনাকে বুঝতে দিতে হবে। আর একটু এক্সারসাইজ করুন, সকালে উঠে একটু যোগা করুন, যেগুলো ন্যাচারালি একটু এক্সারসাইজ করলে পরে মনটা একটু ভালো থাকে। যদি সময় পান নিজের সাথে গল্প করুন, নিজের মনে এখন সব থেকে বেশি প্রয়োজনীয়তা আপনাকে, আপনি আপনার মনকে প্যাম্পার করতে পারেন এরকম উদ্বেগজনক সিচুয়েশনে। তো মনকে সময় দিন, নিজের মনের সাথে কথা বলুন। যদি মনে হয় যে মনের সাথে গল্প করতে চাইবেন, মনকে তো দেখা যায় না, মনকে ফিল করা যায়, করুন না, ফিল করে গল্প। আমরা কি একা একা কথা বলি না, ওটাই তো মনের সাথে গল্প করা, করুন। এই অবস্থায় একা একা গল্প করলে পরে আপনার মানসিকভাবে আপনার কোনো অসঙ্গতিটা দেখা যাবে না, আপনি মানসিকভাবে একেবারেই সুস্থ থাকবেন। নিজেকে সময় দিন, একটু নিজের সাথে কথা বলুন, দেখবেন অনেক সলিউশন আস্তে আস্তে পাচ্ছেন। আর একই জিনিস নিয়ে বারবার ভাববেন না। আর যদি কিছু মনে হয় যে একটু লিখে রাখি আজকের দিনটা আমি কিভাবে পেরোলাম, লিখে রাখুন। যেই সময় দেখবেন আপনার কাছে অনেকই আর্থিক সংকটনটা কমে যাবে, তখন যখন আবার এই খাতাগুলো পড়বেন মনে হবেন বাহ আমি তো পেরেছিলাম, আমিই পেরেছিলাম। যেমন আজকে 500 টাকায় বাজার না ছাড়া আমার হচ্ছে না, একটা দিন আমি পেরেছিলাম 100 টাকায় বাজার করতে, দেখবেন নিজের প্রতি নিজের মোটিভেশনাল এবং জোরটা অনেক বেশি বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, পরিবারের সাথে থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, মেন্টালি নয় মানসিকভাবে একদম জড়িয়ে থাকুন সবার সাথে, আর হাইজিন থাকুন। নমস্কার।